বাংলাদেশের 1971 সালে যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে মানে যে বাংলাদেশের শোষণ নিপীড়ন শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। আমরা এই যে আজকে যে এখানে দাঁড়িয়েছি, সবাই আমাদের ব্যানারটা দেখছেন যে আমরা কি দাবি তুলেছি, কিন্তু এখানে যে শুধু এই কমিউনিটি, এখানে হরিজন দলিত নামেই যে শুধু এখানে বৈষম্য শিকার হচ্ছে, ব্যাপারটা তা নয়। এখানে বড় মুসলিম, বড় লোকের বড় ধনী মুসলিম এবং গরিব মুসলমানকে একজন বর্ণবাদী চিন্তা করা। এই যদি আমরা মনে করি যে শুধু হিন্দুদের ভিতর জাতপাত আছে, হ্যাঁ, হিন্দুদের ভিতর ধর্মীয় কাঠামোগত জাতপাত আছে, কিন্তু হিন্দুদের এই ভারতবর্ষে এই হিন্দুদের চুয়ে নিচে পড়ার যে সংস্কৃতি, সেখানকার মুসলমানরা এখানে বন্ধ করছে। যার ফলে দেখবেন যে আমরা যখন যে লোকটা এখানে জাতপাতের শিকার হচ্ছে, সেও দেখবেন অপর এক নিপীড়িত জাতিকে সেও জাতপাতের ভিতর ফেলছে। আপনি যদি উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গে গেলে দেখবেন দোকানে ঢুকে খেতে দেয় না। এই যে কিছুদিন আগে, আজকে যখন আমরা এই দিবস পালন করছি, এই 3-4 দিন আগে বগুড়ার একটি ঘটনা হয়েছে, সেখানে আমরা যোগাযোগ করেছি যে সেখানে হরিজন সম্প্রদায়ের বাসা ভাড়া থাকে, সেখানকার মন্দির কমিটির 2 জন মিটিং ডেকেছে গ্রামে। মিটিং থেকে তারা বলেছে যে তারা কোথাও দোকানপাট কিনতে পারবে না, কোন চাঁদা দিতে পারবে না, কোনো পুজো অংশগ্রহণ করতে পারবে না। এই যে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই সাহস এখানে পেল কি করে? এই যে হিন্দু লোক, এই যে হিন্দু কমিটি তিনি এটা করেছেন, তার সঙ্গে যোগ আছে এখানে হিন্দু ঐক্য পরিষদের সঙ্গে, এর সঙ্গে যোগ আছে তার পূজার চপন কমিটি পরিষদের সঙ্গে। আমরা এটা বলেছি, কিন্তু এখানকার হিন্দু সম্প্রদায়গুলো এটা নিয়ে কোনো কথা বলছে না। কেন বলছেন না আপনারা? না বলার কারণটা কি? আপনারা বলছেন আমরা হিন্দু, আমরাও হিন্দু, কিন্তু একটা গরিব হিন্দুর কাছে নিপীড়ন হচ্ছে, তার প্রতি কিন্তু এখানকার হিন্দুরা দাঁড়াচ্ছে না। তাহলে হিন্দুরা দাঁড়াচ্ছে কোথায়? হিন্দুরা করতে চাচ্ছে কি বাংলাদেশে? কারণ এটা ধর্মীয়গত ভাবে হিন্দুরা নিজের যে নিচে ক্ষুদ্র জাতি আছে, যারা এখানে নানান ধরনের পেশা আছে, চামার বলেন, ব্রহ্ম বলেন, হেলা বলেন, রাউত বলেন, বাল্মীকি বলেন, তোমার বলেন, পাসপোর বলেন, তেলেগু বলেন, নানান ধরনের জাতি বর্ণের যেখানে আছে, তাদেরকে মানুষ মনে করে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন এখানে পালন করছি, এইখানে যে এখন আমরা এই দিবস পালন করছি, তখন সারা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি, আমাদের কমিউনিটির মানুষের অবস্থা কি? আজকে মিলিন জেলায় যে ঘটনা হয়েছে, আজকে আমাদের শিক্ষার জন্য, আমাদের চাকরির জন্য কোনো অবস্থা নাই। সরকার, বিগত সরকার আওয়ামী লীগের আমলে এখানে আউটসোর্সিং নামে একজন পদ্ধতি করা হয়েছে, যেটা হচ্ছে এখানকার আওয়ামী লীগের বড় বড় নেতারা এই আউটসোর্সিং পদ্ধতির হচ্ছে কোম্পানির মালিক ছিলেন, যেখানে আমাদের চাকরি পাওয়ার কথা বিনা ঘুষে সেখানে একটা চাকরি আমাদের নিতে হয়েছে 7-8 লক্ষ টাকা দিয়ে। যাদের টাকা নাই তারাই চাকরি পায়নি। আপনি দক্ষিণ উত্তরবঙ্গে যান, আমাদের এই হরিজন সম্প্রদায়ের মানুষ চুল কাটতে পারে না। তারা তাদের নিজের গ্রাম ছেড়ে অন্য জেলায় যায়, তাদের চুল কাটতে হয়। তারা যে কলা পেকেছে, একটা কলা কিনবে, এই কলা তারা ছুঁয়ে দেখতে পারে না। যদি কোনো ক্রমে সেই কলা ছুঁয়ে ফেলে, তাকে পুরো কলার ছড়ি কিনতে হয়। এই হচ্ছে বাংলাদেশ। এখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আমরা বলতে চাই যে এখানে ইংলিশ সরকার আছে, তারা যে নতুন সরকার করবেন, নতুন রাষ্ট্র করতে চান, আপনি এদের দিকে নজর দিন। এই জনজাতির প্রতি আপনি নজর দিন। এই যে শত শত বছর ধরে এখানে টিকে থাকে জাত বর্ণ তাদের যে এখনো শিকড় এখানে গেড়ে আছে, এটা উচ্ছেদে কে হবে? কারা উচ্ছেদ করে? এটা যেমন আমাদের লিপিত জাতির সুমের দাবি আছে, এখানে অধিকার এবং কর্তব্য আছে, সেই ক্ষেত্রে নতুন যারা এখানে এই সরকার গঠন করেছে, যারা সংগ্রামের ভিতর দিয়ে, তাদের এটা দায়িত্ব আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন এখানে দাঁড়িয়ে এটা করছি, নানান জায়গায় এখানে আমরা দেখছি নিপীড়ন হচ্ছে। আপনি পৌরসভার যদি বেতন দেখেন আপনারা বাংলাদেশে, আপনি কল্পনা করতে পারবেন না। একটা মাসে একটা লোকের বেতন আছে 1200 টাকা, একটা পৌরসভার বেতন আছে 1200 টাকা, কোথাও আছে 1500 টাকা, কোথাও আছে সর্বোচ্চ 2500 টাকা। তাহলে একটা শহরকে, একটা দেশে 3টা পরিবারের একটা লোক কিভাবে 1000 টাকা 1500 টাকায় একটা সংসার চালাতে পারে? আপনি এখানে কত ধরনের সংস্কার করছেন, কিন্তু আমরা বলতে চাই যে আমাদের এই সংস্কারের ক্ষেত্রে কোন হরিজন দলিত এইরকম নিপীড়িত জনজাতিকে এখানে ডাকা হয়নি। সংগঠনের নাম কি? মুক্তিযুদ্ধের আমাদের প্রথম অঙ্গীকারই ছিল যে আমরা বর্ণ বৈষম্য, ধর্ম বর্ণ নির্বিশেষে একটা বৈষম্যহীন সমাজ গড়ব। এই 54 বছরেও সেই বৈষম্যহীন সমাজ আমরা করতে পারি নাই। এই দায় কার? এই দায় অবশ্যই আমাদের রাজনীতিবিদদের নিতে হবে। এই রাজনীতিবিদরা যখন যে ক্ষমতায় এসেছে, তারা তাদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ আমাদের দলিত সম্প্রদায়ের কথা, কেউ আমাদের সংখ্যালঘুর কথা, কেউ আমরা চিন্তা করি নাই।
ভাইদের বাড়িঘরে হামলা করা হয়েছে, মন্দিরে মূর্তি ভাঙচুর করা হয়েছে, এর সুষ্ঠু বিচার আজকে 14 বছরও হয় নাই। আপনি দেখেন যত মন্দির ভাঙা হয়েছে, মসজিদ হিন্দু বাড়িঘরে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, একটারও সুষ্ঠু বিচার হয় নাই। আপনি সেই রামু থেকে নাসিরনগর, সাল্লা, যশোর, আপনার রংপুর দেখেন, একটার সুষ্ঠু বিচার হয় নাই। অথচ একজন হিন্দু ছেলেটাকে সংখ্যালঘু ছেলের 12 বছর জেল দেওয়া হয়েছে, সে নাকি কি করছে। এগুলো সব সাধারণ নাটক, আমরা বুঝি। হিন্দুদের সয় সম্পত্তি, সংখ্যালঘুদের সয় সম্পত্তি দখল করার জন্য এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের মূল কথা ছিল আমাদের কোনো জাত থাকবে না, আমাদের কোনো ধর্ম থাকবে না, আমরা সবাই মানুষ হিসেবে পরিচিত হব। আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমাদের এখানে কে হিন্দু, কে দলিত, কে মুসলমান, কে সনাতন, এটা আমাদের দেখার দরকার নেই। আমরা সবাই মানুষ, এই সমাজে আমরা সবাই মানুষ হিসেবে পরিচিত হবে, এই হোক আমাদের ব্রত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মুক্তি চিন্তার পরিষদের সদস্য সচিব জনাব ফারুক সাদি ভাইকে বক্তব্য রাখার জন্য। বন্ধুগণ, আমরা বলতে চাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে, বাংলাদেশের দলিত সম্প্রদায়ের উপরে, বাংলাদেশের যারা নিপীড়িত জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে সকল জাতি রয়েছে, তাদেরকে ব্যবহার করে কোন ধরনের চক্রান্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং ওই সাম্রাজ্যবাদী ভারতকে এই দেশের মাটিতে সেই ধরনের তৎপরতা করতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ এইখানে সাহসী ভূমিকা রেখেছে। তারা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের অধিকারের দাবিতে, তাদের যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তারা কিন্তু এইখানে চলমান রেখেছে বন্ধুগণ। সুতরাং আমরা বলতে চাই যে আজকের দিনে এই যে আপনারা যে সঠিক দাবিটিকে সামনে এনেছেন, এই যে ফৌজদারি অপরাধ হিসেবে এইখানে ঘোষণা করতে হবে সরকারের কাছে আমরা যদিও দাবি জানাই, তবে এই দাবির সমর্থনে সারা বাংলাদেশের মানুষের কাছে, বিশেষত এখানে নিপীড়িত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আপনারা এই দাবির যে জনভিত্তি, সেই গুরুত্ব আপনারা তুলে ধরবেন। সেই যে দাবি, এই দাবিকে কেন্দ্র করে এই যে বর্ণ বৈষম্যমূলক আচরণ, একে যে ফৌজদারি অপরাধ হিসেবে এইখানে গণ্য করতে হবে, ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে। এই দাবিকে আপনারা বিজয়ের জন্য, এই দাবি আদায় করে আনার জন্য মতো লড়াই আপনারা এখানে গড়ে তুলবেন। বাংলাদেশে যে সকল জায়গা রয়েছে, যে সকল অঞ্চল রয়েছে যেখানে দলিত এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাদের মধ্যে এই আন্দোলনের জাগরণ আপনারা তৈরি করবেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন আপনাদের পাশে থাকবে এই লড়াইয়ে, এবং আগামী দিনে আপনাদের এই যে ফৌজদারি অপরাধ হিসেবে যে ঘোষণা, এইটি যদি আপনারা বিজয়ের পর্যায়ে আনতে পারেন, এই ঘোষণা যদি আপনারা করিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের এই ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের যে ধরনের অপমানজনক এবং অবহেলিত যেসব কর্মকাণ্ড এখানে ঘটে, সেটির সংখ্যা আমরা কমাতে পারবো বন্ধুগণ। এবং আমরা বলতে চাই যে বাংলাদেশে যে সকল নিপীড়িত মানুষ রয়েছে, যারা দলিত সম্প্রদায়ের জনগণ রয়েছে, তাদের মধ্যে তাদের যে বর্ণ বৈষম্যমূলক আচরণ শুধু নয়, শ্রেণীর জায়গা থেকে তাদেরকে, শ্রমিক শ্রেণীর জায়গা থেকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে এখানে বেগবান করতে হবে। এই কথা বলে আজকে আপনাদের যে দাবি, এই দাবির সাথে সংহতি জানিয়ে, সমর্থন জানিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।